কিরে, শরীর দেখাতে চাস? তো এখানে কি করছিস? গলিতে যা, অনেকে আছে। ভার্সিটির পরিবেশটা নষ্ট করিস না। অবশ্য তোদের মতো মেয়েরা এছাড়া আর কি বা পারে। হঠাৎ এমন একটা কথা শুনে পেছনে তাকালাম, দেখলাম শুভ্র ভাইয়া কথাটা বলেছেন। নিজের মনকে বিশ্বাস করতে পারছিলাম না। শুভ্র ভাইয়া আমাকে এই কথা বলবে, তাই কান্না করে দিলাম। আমি শিশির, আর যে আমাকে এতগুলো কথা বলল সে শুভ্র ভাইয়া। উনি আমার খালাতো ভাই। ছোটবেলায় মা বাবা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি খালামণিদের বাসায় থাকি। খালামণি আর খালু আমাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছেন, কারণ তাদের কোনো মেয়ে নেই। আমি এবার অনার্স প্রথম বর্ষের, আর শুভ্র ভাইয়া ফাইনাল ইয়ারে। কিন্তু কোনো এক কারণে শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে না। কেন করে না সেটা আমি আজও জানি না। এই, একদম ন্যাকা কান্না করবি না। নিজের অন্না যখন শরীরে রাখতে পারিস না তখন পড়িস কেন? শুভ্র ভাইয়ের কথা শুনে নিজের দিকে তাকালাম, আর দেখলাম ওড়নাটা সরে গেছে। আসলে ভাইয়া আমি খেয়াল করিনি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে গল লাল করে দেব, বিয়াদব মেয়ে। শুভ্র, থাক, ছেড়ে দে, বুঝতে পারেনি। আর বকাবকি করিস না। কথাটা রাকিব ভাইয়া বলল, শুভ্র ভাইয়ের বন্ধু। শিশির, তুমি ক্লাসে যাও। আর এক মুহূর্তে ওখানে দাঁড়ালাম না, ক্লাসে চলে আসলাম। একটা ক্লাস করে বাড়িতে চলে আসলাম। ভালো লাগছিল না ক্লাস করতে। কি রে মা, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? শরীর ঠিক আছে তো? খালামুনি আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। এমনি ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ও আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। খেয়ে একটু ঘুমো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে খালামুনি, বলে রুমে চলে আসলাম। খাওয়া দাওয়া করে শুয়ে থেকে ফোন ঘাঁটছিলাম। এমন সময় একটা অচেনা আইডি থেকে SMS আসলো। হাই, কেমন আছো? ভালো, আপনি? ভালো। তো আজ ক্লাস না করেই চলে গেলে কেন? জানো, তোমাকে কত মিস করছিলাম। রিপ্লাই দিতে যাব, তখন দেখি আমাকে আমার আইডি থেকে লাথি দিয়ে বের করে দিল। অনেক চেষ্টা করেও আর ঢুকতে পারলাম না। বুঝতে পারলাম না কি হলো এটা, তাই ঘুমিয়ে গেলাম। শুভ্র ভাইয়ের চিৎকারে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি বিকাল 4টে বেজে গেছে। এর মাঝে শুভ্র ভাইয়া আবারও ডাকলো। শিশির। দৌড়ে ভাইয়ার কাছে গেলাম, গিয়ে দেখি খালামণিও সেখানে আছে। আমি এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামণি ভাইয়াকে জিজ্ঞেস করলো। কি হয়েছে? ভাইয়া খুব শান্ত গলায় বলল, শিশির, তোর ফোন কোথায়? ঘরে ভাইয়া। কিন্তু কেন? তোকে এত প্রশ্ন করতে বলেছি আমি? বেশি কথা না বলে ফোনটা নিয়ে আয়। ভাইয়া, এই যে ফোন। ভাইয়া কোনো কথা না বলে আমার ফোনটা নিয়ে আছাড় মারলো। শুভ্র, কি শুরু করেছো? কি হ্যাঁ, কি শুরু করেছো? নিজের যখন যা মনে হবে তাই করবে তুমি? শিশিরের ফোনটা কেন ভাঙলে? বলো, কেন ভাঙলে? খালামণি খুব রেগে কথাগুলো বলল। আমি আগের মতো চুপচাপ দাঁড়িয়ে আছি। আসলে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে শুভ্র ভাইয়া বলল, আজ থেকে ও কোনো ফোন ব্যবহার করবে না। আমার যখন মনে হবে ও ফোন ব্যবহারের যোগ্য, তখন আমি নিজেই ওকে ফোন কিনে দেব। কিন্তু ভাইয়া, আমার তো কোনো ল্যাপটপ নেই। আমি আমার ফোনে সব প্রজেক্টের কাজ করতাম। যখন যেটা দরকার হয় আমার ফোন বা ল্যাপটপ থেকে করে নিবি। বলেই চলে গেল। আমি আর খালামণি তো অবাক, যে কিনা তার ঘরেই আমাকে যেতে দেয় না। আজ তার কি হলো? তার জিনিস আমাকে ব্যবহার করতে দেবে বলে গেল। রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। দোলনায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে। অনেক ভেবেও বের করতে পারলাম না আমি রুমে কিভাবে এলাম। ওদিকে খালামণি বকাবকি করছে, কলেজের দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। টেবিলে বসে খাচ্ছি। আমার সামনেই বসে আছে শুভ্র ভাইয়া। এই মানুষটাকে যত দেখি ততই অবাক হই। এর মনে কখন কি চলে কেউ জানে না। আমার তো মনে হয় উনি নিজেও জানেন না। কি সুন্দর দেখতে মানুষটা, যাকে বলে একদম কিউটের টিপ্পা। ফর্সা চেহারা, হাইট হবে হয়তো 6 ফুট, খোঁচা খোঁচা দাড়ি, জিম করা বডি, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল। মনে হচ্ছে এই তিলটাতে তাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এত সুন্দর কেন এই মানুষটা? ওই, এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে যে খাবার দিয়েছে তোকেও একই খাবার দিয়েছে।
তো তাকিয়ে আছিস কেন? আমার পেট খারাপ করতে চাস নাকি? ওনার কথায় বেশ লজ্জা পেলাম, তাই কথা না বাড়িয়ে খাওয়াতে মনোযোগ দিলাম। শুভ্র, তুই আর শিশির তো একই কলেজে যাস, দুজন একসাথে যেতে পারিস না? ওকে সাথে নিয়ে যাবি। মা, লাইক সিরিয়াসলি? আমি আর পারি না ওকে নিয়ে যাব। তুমি ভাবলে কি করে? বলে চলে যাচ্ছিল, আবার ভেতরে এসে আমার হাতে ওনার বটন ফোনটা ধরিয়ে দিল। আজ থেকে এই ফোনটার সাথে রাখবি, ওকে? আমি শুধু মাথা নাড়লাম, তাকে হ্যাঁ বোঝালাম। এইভাবেই কেটে গেল 4 মাস। আজ শুভ্র ভাইয়াদের বিদায় অনুষ্ঠান। কলেজের সকলে শাড়ি পরবে, আমরাও আজ শাড়ি পরেছি। খালামণি, দেখো তো আমাকে কেমন লাগছে। ওরে বাপরে বাপ, আমার মামনিটারে এত সুন্দর লাগছে কেন? পেছন থেকে ঘুরে দেখি খালু কথাটা বলল। আমি গিয়ে খালুকে জড়িয়ে ধরলাম। খালু, সত্যি সুন্দর লাগছে আমাকে। আমার মামনিটা তো এমনি অনেক সুন্দর, আর শাড়ি পরেছো আরো সুন্দর লাগছে। আমাদের মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস খালামণি। মা, আমি আসছি। বলেই তাড়াহুড়া করে শুভ্র ভাইয়া বেরিয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগই দিল না। মামনি, চলো আজ তোমাকে আমি নিজের কলেজে দিয়ে আসবো। সত্যি খালু? সত্যি পাগলি, চলো। তারপর খালু আমাকে কলেজে দিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখতে দেখতে আমার বেষ্টু নিশি আমার কাছে এলো। কে রে শিশির, আজ কাকে ঘাল করতে এত সাজগোজ করেছিস? ব্যাপার কি? আরে চুপ চাহারামি, তবে তোকে অনেক সুন্দর লাগছে নিশি। থ্যাঙ্কস, তোকেও খুব সুন্দর লাগছে। চল স্টেজের ওই দিকে গিয়ে বসি। পেছনের দিকে বসতে যাচ্ছিলাম, এমন সময় রাকিব ভাইয়া এসে বলল, আপু, তোমাদের জন্য সামনে সিট রাখা আছে, তোমরা দুজন ওখানে বসো। আমরা আবার কথা বাড়ালাম না, সামনে গিয়ে বসলাম। সামনে তাকাতে শুভ্র ভাইয়াকে দেখে চোখ পড়ল। কালো পাঞ্জাবি পরেছে, কালো জিন্স, কালো সানগ্লাস, যাকে বলে একদম পারফেক্ট বয়। সারাদিন অনেক মজা করলাম। মাঠের মাঝে আমি, নিশি আর আমার বন্ধুরা মিলে গল্প করছিলাম। এমন সময় রাফি ভাইয়া, ফাইনাল ইয়ারের ছাত্র, এসে আমার সামনে একটা ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, শিশির, কিভাবে বলবো বলো তো, অনেক কথা বলার আছে তোমাকে। আচ্ছা শোনো না, সকলের মতো বলতে পারবো না আই লাভ ইউ। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তাই বলবো, উইল ইউ ম্যারি মি? প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি এমন পরিস্থিতিতে কি করব বুঝতে পারছিলাম না। চুপচাপ দাঁড়িয়ে আছি। কোথা থেকে শুভ্র ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালো, আর উনি যা বলল তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাফি, সব জেনে শুনে আসবি তো? না জেনে ভুল জায়গাতে এসে পড়লি। মানে তুই কি বলতে চাস? মানে তুই যাকে প্রেম নিবেদন করলি সে অলরেডি অন্য কারো। কি বলতে চাস ডাইরেক্ট বল। মানে শিশিরের বিয়ে ঠিক হয়ে আসছে, ওর পড়া শেষ হলেই বিয়ে। শিশির এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল, আর এখন তো রীতিমতো শকড খেল শুভ্রর কথায়। ওর বিয়ে ঠিক হয়েছে আর ও নিজেই জানে না। রাফির মতো শিশিরের চোখও বড় বড় হয়ে গেল। কিন্তু ভাইয়া, আমার বিয়ে? শিশির, আমি নিয়ে পরে কথা বলবো তোর সাথে। তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না, সোজা বাড়ি চলে যাবি। যা। আমিও আর কথা বাড়ালাম না। মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে বাড়িতে চলে আসলাম। এভাবেই দিন যাচ্ছিল। শুভ্র ভাইয়াও এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন, সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকে। একদিন সকালে নাস্তা করছিলাম, শুভ্র ভাইয়া আর খালু আমার পাশে বসে খাচ্ছিল। হঠাৎ খালু বলল, দেখ মা, আমরা ছোটবেলা থেকেই তোকে নিজের মেয়ের মতো মানুষ করেছি। কোনো বাবা মা চায় না তার কলিজার টুকরোকে অন্য কারোর হাতে তুলে দিতে, কিন্তু মা নিয়তি বড় নিষ্ঠুর। নিজের কলিজার টুকরো মেয়েকেও অন্য কারোর হাতে তুলে দিতে হয়, আমাদেরও তাই করতে হবে। শুভ্রর বন্ধু রাফির বাবা কাল আমার অফিসে এসেছিল। রাফি নাকি তোকে খুব ভালোবাসে। পরীক্ষা শেষ ও ওর বাবার বিজনেসটাতে জয়েন করবে। আমরা তোকে জোর করব না, তুই যেটা বলবি সেটাই হবে। কথাটা শুনে কেন জানি না আমার চোখ দুটো শুভ্র ভাইয়ার দিকে গেল। উনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে খাচ্ছে। মনে হচ্ছে উনি খাওয়া ছাড়া আর কিছুই বোঝেন না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন কষ্ট হচ্ছে আমার? কি রে মা, কিছু বল। খালু, ছোটবেলা থেকে তোমরাই আমার বাবা মা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো বলেই চলে আসলাম।
কেন জানি না ওখানে থাকতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে। নিজের ঘরে এসে কান্না করে দিলাম। নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমার কষ্টের কারণটা কি, আর আমি কেনই বা আশা করছিলাম শুভ্র ভাইয়া খালুকে মানা করে দেবে যে না, নিশির এখন বিয়ের দরকার নেই। তার মানে কি আমি মনে মনে শুভ্র ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু শুভ্র ভাইয়া তো আমাকে দেখতেই পারে না, তাহলে কি আমি তার অবহেলায় ভালোবাসাতেই পড়ে গেলাম? শিশির, কিরে মা, দরজা বন্ধ করে কি করছিস? কলেজ যাবি না? খালামণি, আমি আজ কলেজে যাব না, তুমি যাও, আমাকে ডাকবে না, আমি একটু একা থাকতে চাই। দুপুরে খেতেও যাইনি। শুভ্র, তুই কি শিশিরকে কিছু বলেছিস? মেয়েটা সেই সকাল থেকে একা একা বসে আছে, কলেজেও গেল না, খাওয়া দাওয়াও করছে না। মা, ওর কিছু হলেই তোমরা আমাকে বলো কেন? আজ সারাদিন তো ওর সাথে আমার দেখাই হয়নি। শিশির, মা, দরজাটা খোল, কি হয়েছে আমাকে বল। কেউ কিছু বলেছে? আচ্ছা, বিয়ের কথা শুনে রাগ করেছিস? মা, দরজাটা খোল। দরজাটা খুলে খালামণিকে ভেতরে আসতে দিলাম। আমি বসে আছি, খালামণি আমার পাশেই বসে আছে। কিরে মা, কি হয়েছে? এই পাগলি, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? আচ্ছা আমাকে বল, শুভ্র কিছু বলেছে? বল। কান্না করতে করতেই বললাম, খালামণি, আমার মনে হয় আমি তোমার ছেলেকে ভালোবেসে ফেলেছি। দরজার কাছ থেকে খালু বলে উঠল, তা আমার মামুনিটা যে শুভ্রকে ভালোবাসে, এটা কি শুভ্র জানে? আমি মাথা নাড়ালাম, যার মানে না। তাহলে তাকে তো জানাতে হবে। কিন্তু খালু, তোমার ছেলে তো আমাকে দু চোখে দেখতে পারে না। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর খালু খালামণির দিকে তাকালাম। আজ শুক্রবার, রাফি ভাইয়ার পরিবার থেকে সকলেই আমাকে দেখতে আসছে। খালামণি অনেক রান্না করেছে। আমাকে আমার বান্ধবী নিশি একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। একটু পরেই তারা বাড়িতে এলো। এখন আমি তাদের সামনে বসে আছি। এখানে সকলেই আছে, খালু, খালামণি, শুভ্র ভাইয়া সকলেই আছে। রাফি ভাইয়ার মা। তা মা, তোমার নাম কি? নৌসিন আহমেদ শিশির। রান্না বান্না করতে পারো? আমি কিছু বলতে যাবো তার আগে শুভ্র ভাইয়া বলল, কেন আন্টি, ওকে দিয়ে কি শুধুই রান্না করাবেন নাকি? শুভ্র ভাইয়ার কথায় ওনারা চুপ মেরে গেল। তারপর আবার প্রশ্ন করলো, আচ্ছা মা, বলো তো, স্বামী আগে না পরিবার আগে? এবারও আমি কিছু বলার আগে শুভ্র ভাইয়া বলল, কেন আন্টি, বিয়ের পরেই তিনি কি ওদের আলাদা করার চিন্তা করছেন নাকি? ওনার কথায় খালু বলল, শুভ্র, কি হচ্ছে এইসব? বড়দের সম্মান করতে ভুলে গেছো নাকি? খালুর কথায় কোনো উত্তর না দিয়ে উনি আমাকে বলল, কিরে, তুই এখানে এখনো সং সেজে বসে আছিস কেন? যা নিজের রুমে যা। আমি এখন চুপচাপ বসে আছি। দেখে উনি দাঁতের দাঁত চেপে বলল, কিরে, যাবি তুই নাকি কোলে করে রুমে দিয়ে আসতে হবে? ওনার এমন কথায় দৌড়ে নিচে রুমে চলে আসলাম। কি রে শিশির, শুভ্র ভাই এমন করছে কেন বলতো? আমি কেমনে বলবো উনি কেন এমন করেছে? আমার মনে হয় আমি জানি, বুঝলি শিশির? কি জানিস, বলে ফেল। আমার মনে হয় শুভ্র ভাইয়া আর তোর মাঝে সামথিং সামথিং। মানে আমার মনে হয় শুভ্র ভালোবাসে, তোকে পছন্দ করে, তাই তোর বিয়ে হতে দেবে না। সত্যি বলছিস তুই? না, বিশ্বাস কর মাইজান, তোর কথা যদি সত্যি হয় আমি তোকে তেলা পোকার স্যুপ খাওয়াবো, টিকটিকির মালাইকারি খাওয়াবো, ইঁদুরের ডিমও খাওয়াবো। বাহ, ছি, তুই এইসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এগুলো কেউ খাইছি? বলেই ও রুম থেকে চলে গেল। আমি মনে হয় ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছি। সে যাই হোক, তাতে আমার বাপের কি? পরদিন জানতে পারলাম উনি নাকি ওদের বলেছে যা হবার আমার অনার্স কমপ্লিট হবার পর হবে। এখন যেন এ বাড়িতে কারো কোনো বিয়ের কথা না বলা হয় বলেই চলে গেছেন। তাই রাফি ভাইয়ারাও চলে গেছে। রাতে ডিনার করার সময় খালামণি বলল, রাফি বাড়িতে গিয়ে ফোন দিয়েছিল। ওরা শিশিরের পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আর এতদিন রাফি শিশিরের সাথে টুকটাক কথা বলতে চায়। আমি বলে দিয়েছি, কোনো সমস্যা নেই।
কথা বলতেই পারে। আমি তো শিশিরের নাম্বারটাও দিয়ে দিয়েছি রাফিকে। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমিও চাই আমার মেয়েটাকে ওর হাতে তুলে দিতে। মা, তুমি তো বিদ্যুতের গতিতে ছুটছ, এত তাড়া কিসের? নাকি এখন থেকে তোমাদের বোঝা মনে হচ্ছে? হতেই পারে, সারা জীবন তো আমাদের বাড়িতেই কাটিয়ে দিল। কে ফোন দিয়েছে? রাফি ভাইয়া। ও আচ্ছা, যা রুমে গিয়ে কথা বল। আমিও রুমে চলে আসলাম। কেমন আছো বিন্দু শিশির? ভালো, বাট ভাইয়া আমার নাম শিশির। আমার কথায় উনি হাসলেন, তারপর বললেন, জানি তোমার নাম নওশিন আহমেদ শিশির, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিন্দু শিশির ডাকতে চাই, মানা করো না। আমি আর কথা বাড়ালাম না, টুকটাক কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে প্রায় রাফি ভাইয়া ফোন দিত। কথা বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও কথা বলতে হতো। একদিন রাতে শুয়ে থেকে রাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম। লোকটা একদম খারাপ না, মানুষকে খুব হাসাতে জানে। আমিও তার কথায় হাসছিলাম। এমন সময় শুভ্র ভাইয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেললেন। ওনাকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওনার চোখ দুটো আগুনের মতো হয়ে আছে, এমনভাবে চেয়ে আছেন যেন এখনই আমাকে কাঁচা গিলে খাবে। আচ্ছা, আমাকে যদি রান্না না করেই খাওয়াই, তাহলে কি ওনার পেটে সমস্যা হবে? হলে আমার বাপের কি? কথাগুলো ভাবছিলাম, এমন সময় শুভ্র ভাইয়া আমার হাতটা দেওয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন, আর কোনো দিন যদি কারোর সাথে ফোনে কথা বলতে দেখি, তাহলে সেই দিনই হবে তোর শেষ দিন। খুব সাহস করে বললাম, কিন্তু ভাইয়া, আমি তো আমার হবু স্বামীর সাথেই কথা বলছিলাম। কথাটা শেষ করার আগেই উনি আমার ঠোঁট দুটো দখল করে নিলেন। তার সব রাগ যেন আমার ঠোঁটের ওপর ছেড়ে দিচ্ছেন। উনি হঠাৎ এমন করবে কখনো ভাবতে পারিনি। কান্না করে দিলাম। কিছু সময় পর উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, আর যাওয়ার আগে বলে গেল, শুভ্র শিশিরের গল্পের পাতায় থাকবে, অন্য কেউ না। কথাটা যেন মাথায় থাকে। বলেই চলে গেলেন, আর আমি সেখানেই বসে পড়লাম। কখনো ভাবতে পারিনি শুভ্র ভাইয়া এমন করবে। খুব কষ্ট হচ্ছিল। কান্না করতে করতে কখন যে ওইখানেই ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে কিছুই খাইনি। আজ থেকে শুভ্র ভাইয়ের পরীক্ষা শুরু। উনি সকালে নাস্তা করে পড়তে বসেছে। আমি চুপটি করে ঘরের মাঝে বসে আছি। কিছুই ভালো লাগছে না। মাথার মধ্যে কিছু প্রশ্ন ঘুরছে। উনি কি আমাকে ভালোবাসে, নাকি ওনার বাড়িতে থাকি বলে ওনার সম্পত্তি ভাবে? খালামণি রান্না করছে, আমি টিভি দেখছি। শুভ্র ভাইয়াও পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছে, মনে হয় শুয়ে আছে। খালামণি বলেছে ওনার নাকি পরীক্ষা খুব ভালো হয়েছে। এইভাবে দেখতে দেখতে ওনার পরীক্ষা শেষ হয়ে গেল। এর মাঝে রাফি ভাইয়া মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আমাকে খালু ফোন কিনে দিতে চেয়েছিল, আমি নেইনি। আজ শুভ্র ভাইয়ের রেজাল্ট দিবে, কিন্তু ওনার মাঝে বিন্দু মাত্র চিন্তা নেই। খুব নর্মালি চলাফেরা করছে। খালামণি তো টেনশনে শেষ। মা, এমন করছো যে আমি প্রতি বছর ফেল যাই, এবারও যাব। আজই একটু শান্ত হও। হঠাৎ রাফি ভাইয়া আসলো হাতে মিষ্টি নিয়ে। রাফি ভাইয়া ফার্স্ট ক্লাস পেয়েছে। সেটা শুনে তো খালামণি আরো চিন্তায় পড়ে গেল। একটু পরে ভাইয়ারও রেজাল্ট জানা গেল। ভাইয়াও খুব ভালো রেজাল্ট করেছে, উনিও ফার্স্ট ক্লাস পেয়েছে। এই খুশিতে খালামণি আজ রাতে বাড়িতে একটা ছোটখাটো পার্টির আয়োজন করে। সেখানে আমাদের কাছের কিছু আপনজন আর শুভ্র ভাইয়ের ক্লাসমেটরা সকলেই আসে। সন্ধ্যার সময় আমি রেডি হচ্ছিলাম, এমন সময় দরজার কাছ থেকে কেউ বলে উঠল, সং সেজে কাকে দেখাবি, আর কোথায় যাবি? আর হ্যাঁ, আজকের পার্টিতে যেন তোকে না দেখি। কোথা থেকে খালামণি এসে এই কথার জন্য বকাবকি কর। মা, আমি কোনো কথা শুনতে চাই না, এই পার্টিতেও থাকবে না, ব্যাস। খালামণি কিছু বলার আগেই আমি বললাম, ভাইয়া চিন্তা করবেন না, আমি যাব না। খালামণি প্লিজ কথা বাড়িও না, ভালো লাগছে না, খুব অপমানিত লাগছে। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো শুভ্র ভাইয়া আমার সাথে এমনটা করতো না। ওদিকে পার্টি শুরু হয়ে গেছে, আমি ঘরে শুয়ে আছি, এতটুকুও ভালো লাগছে না। এমন সময় খালু আর খালামণি আসলো আমার রুমে। খালু আমার মাথায় হাত রাখতেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আচ্ছা, তোমরাই বলো তো, আমি কি খুব খারাপ যে আমাকে এতটুকু ভালোবাসা চাই না? খালামণি, তুমি তো সেদিন বললে তোমার কাছে একটা প্ল্যান আছে। আমি যদি ভাইয়ার সামনে অন্য কারোর সাথে মিশি, কথা বলি, তাহলে ভাইয়া তার মনের কথা আমাকে বলে দেবে। কিন্তু দেখো,
উনি তো আমাকে দেখতেই পারেন না। শিশির, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুই আমাদের সিদ্ধান্তের মত দিবি। আমি খালামণির দিকে তাকালাম। আমরা চাই সামনের সপ্তাহে তোর আর রাফির বিয়ে দিতে। আমরা চাই না শুভ্র তোকে নিয়ে আর একটা কথাও বলুক। বলি আমাকে পার্টিতে নিয়ে গেল। রাফি ভাইয়ের পাশে দাঁড় করিয়ে খালু বলল, তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। আমরা আর রাফির বাবা মা মিলে ঠিক করেছি সামনের সপ্তাহে শুক্রবার রাফি আর শিশিরের বিয়ে। তোমাদের সকলের দাওয়াত রইল। কথাটা শুনেই সকলে একসাথে হাতের তালি দিতে লাগলো। আমি আর চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি এক কোনায় একা দাঁড়িয়ে আছে। আজ আমার গায়ে হলুদ আর কাল বিয়ে। সকলে এসেছে, সকলের মুখেই হাসি আছে, শুধু আমার মুখেই নেই। আমি যে শুভ্র ভাইয়াকে বড্ড ভালোবেসে ফেলেছি, পারবো না ওই মানুষটাকে ছাড়া থাকতে। কিন্তু মানুষটা এতটুকুও ভালোবাসে না আমাকে। ওইদিকে শুভ্র ভাইয়া সব কাজ করছে, এমন সময় রাকিব ভাইয়া এসে ওনার কাঁধে হাত রাখলেন। ও তুই কখন? এই তো মাত্র। তুই কেমন আছিস? কেমন আছি মানে? আমি তো ভালোই আছি, দেখ বিন্দাস বিয়ের কাজ করছি। রাকিব ভাইয়া আর কিছু না বলে শুভ্র ভাইয়াকে নিয়ে তার রুমে চলে গেলেন। কেন করছিস এমন? তুই কি বুঝতে পারছিস না তুই জীবনের কি হারাতে বসেছিস? শুধুমাত্র তোর ভুলের জন্য আজ তোর ভালোবাসা অন্য কারো হচ্ছে, বুঝতে পারছিস? তুই চুপ করে থাকিস না শুভ্র। তুই নিজেও জানিস শিশির তোকে কতটা ভালোবাসে, আর আমি নিজেও জানি তুই তার থেকেও বেশি শিশিরকে ভালোবাসিস। তাহলে কেন এমন পাগলামি করছিস? এবার আর শুভ্র ভাইয়া রাকিব ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিশ্বাস কর রাকিব, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি যে ওকে খুব ভালোবাসি। আমি জানি আমি ওর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু বিলিভ মি, আমি ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি যে অন্য সকলের মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি না। আমি আজ বড্ড অসহায়, নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে। আমি আর নিতে পারছি না রাকিব, বিলিভ মি। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার প্রাণ ভোমরাটা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। দেখ, পাগলামি করিস না, ছেলেদের কান্না করতে নেই, জানিস তো। আর তুই তো স্ট্রং, তোকে তো আমি কখনো ভেঙে পড়তে দেখিনি, তাহলে আজ এমন করছিস? আমার কথা শোন, তুই এখন গিয়ে শিশিরকে সব বলে দে যে তুই ওকে ভালোবাসিস। আমি পারবো না, আমি পারবো না ওকে আটকাতে। ঠিক আছে, আমি শিশিরকে সব বলছি। উঠে আসতে নিলেই শুভ্র হাত ধরে আবার বসিয়ে দিল। কি হলো, হাতটা ছাড়। না রে, হতে দে বিয়ে। আমি জানি আমি ওকে খুশি রাখতে পারবো না, কারণ আমার রাগের কারণে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। আমি জানি আমার এই রাগের কারণে আমার সাথে বিয়ে হলো, ও সুখী হবে না। আমি যে আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না। হোক না ও রাফির রাজ্যের রানী। আমি জানি রাফি ওকে খুব ভালোবাসে। চল এবার, বাইরে অনেক কাজ আছে। বলে চোখ মুছে বাইরে বেরিয়ে গেলেন। রাকিব ভাইয়াকে কিছু বলার সুযোগও দিলেন না। আজ আমার বিয়ে, চারিদিকে ফুলের ছড়াছড়ি, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আমাকে একটু আগে পার্লারের মেয়েগুলো সাজিয়ে দিয়ে গেছে। হঠাৎ একজন চিৎকার করে উঠল, বর এসেছে, বর। কথাটা যেন আমার বুকে তীরের মতো লাগলো। এই জায়গাতে তো আমি আমার শুভ্র ভাইয়াকে চেয়েছিলাম, যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ল। বিয়ের লোকজনদের খাওয়া দাওয়া শেষ। শিশির, রাকিব ভাইয়া ফোন দিয়েছে, তোর সাথে 2 মিনিটের কথা বলতে চাই। এই নে, কথা বল। হ্যালো শিশির। ভাইয়া বলেন। দেখো, আমি জানি তুমি শুভ্রকে ভালোবাসো, তাহলে রাফিকে কেন বিয়ে করছো? ভাইয়া, এক হাতে তালি বাজে না, আর না একতরফা ভালোবাসা হয়। আমি অনেকে ভালোবাসি, কিন্তু উনি আমাকে এতটুকুও ভালোবাসে না। কে বলেছে ও তোমাকে ভালোবাসে না? ওর দিকে একবার তাকিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। পাগলটা তোমাকে নিচের চাইতেও বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। জানো, একটু আগেও কান্না করছিল, কারণ ও তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। কিন্তু ও তাও কিছুই বলছে না, কারণ ও চায় তুমি সুখী থাকো। দেখো, বড় ভাই হিসাবে একটা সাজেশন দিই, শুনবে কি না শুনবে এটা তোমার ব্যাপার।
নিজেদের ভালোবাসাটা কি হারিয়ে যেতে দিও না। বলেই ফোনটা কেটে দিল। আমি শুধু কান্না করছি। কি করব কিছুই মাথায় আসছে না। এখন যে আমার হাতে কিছুই নেই। আর একটু পরেই আমি অন্য কারো কাজে এসেছে বিয়ে পড়াতে। আমাকে বারবার বলছে, বলো মা কবুল। কিন্তু আমি কিছুই বলতে পারছি না। সব কথা যেন গলার মাঝে আটকে গেছে। আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে। আবারও কাজে বলে উঠল, বলো মা কবুল। এবার আমি খুব জোরেই বলে উঠলাম, এ বিয়ে আমি করতে পারবো না। সকলে যেন আমার কথায় চমকে উঠল। খালু আমার কাছে এসে বলল, কি বলছিস তুই এইসব? মাথা ঠিক আছে তোর? আমি খালুর দিকে একবার তাকিয়ে শুভ্র ভাইয়ার দিকে হাঁটা ধরলাম। সকলে অবাক চোখে আমায় দেখছে। শুভ্র ভাইয়ার কাছে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে তাকে খুব জোরে একটা থাপ্পড় মারলাম। সকলে যেন এবার আরো অবাক হলো। এবার সকলের সামনে শুভ্র ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, এতই যখন ভালোবাসো তাহলে অন্য কারো হাতে তুলে দিচ্ছ কেন? আমাকে খুব বাঁচা যে আমাকে এই বুকটাতে আগলে রাখতে পারছো না। শুভ্র ভাইয়াও কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ এমন হওয়াতে উনিও কিছু বলতে পারছেন না। আমি আবারও বলতে শুরু করলাম, ভাইয়া তুমি আমাকে ছাড়া থাকতে পারলেও আমি যে থাকতে পারবো না। দিলে দিলে শেষ হয়ে যাব। তার থেকে তুমি নিজেই আমাকে শেষ করে দাও। এখানে এসব কি হচ্ছে? আমরা কি এখানে সিনেমা দেখতে এসেছি? রাফি ভাইয়া কিছু না বলে আমার কাছে এসে শুভ্র ভাইয়াকে বলল, শুভ্র, তুই কি শিশিরকে ভালোবাসিস? শুভ্র ভাইয়া কিছু বলল না, শুধু মাথাটা নিচু করে রইল। বাসার ঘরে বসে আছি আমি। এই রাতটা নিয়ে অনেকের নাকি অনেক স্বপ্ন থাকে, আমারও আছে। জানি না পূর্ণ হবে কিনা। একটু পরেই দরজা খোলার শব্দে ওদিকে তাকালাম। কেন জানি না খুব ভয় লাগছে। হ্যাঁ, আমার শুভ্র ভাইয়ার সাথেই বিয়েটা হয়েছে। রাবি ভাইয়া যখন প্রশ্ন করলো শুভ্র ভাইয়াকে, ভাইয়া কোনো কথাই বলেননি। তখন রাফি ভাইয়া বলল, তার মানে শিশির যা যা বলল সব সত্যি। তারপরে এক প্রকার জোর করে রাফি ভাইয়া আমার আর শুভ্র ভাইয়ার বিয়েটা দিয়েছেন। কারণ রাফি ভাইয়ের বাবা অনেক ঝামেলা করেছিল। তখন রাফি ভাইয়া খুব সুন্দরভাবে তার বাবাকে বলল, বাবা, জোর করে হয়তো আমি শিশিরকে বিয়ে করতে পারবো, কিন্তু বিয়ের পরে কি আমি সুখে থাকতে পারবো? নাকি শিশির সুখে থাকবে বলো? আর না শুভ্র ভালো থাকবে, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। কেন আমার জীবনটাকে নষ্ট করলি? আমি তো তোকে দেখতেই পারি না। সারাটা জীবন আমি কিভাবে তোর সাথে থাকবো বল, কিভাবে থাকবো? আর আমি তোকে ভালোবাসি। এত বড় মিথ্যে কথাটা কেন বললি? অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি এটাও জানি আমি আপনাকে যতটা ভালোবাসি তার থেকেও আপনি আমাকে বেশি ভালোবাসেন। একটু আগে তো কান্নাও করলেন, এখনই ভুলে গেলেন? শুভ্র ভাইয়া খুব অবাক হয়ে বললেন, মানে তোকে কে বলেছে আমি তোর জন্য কান্না করেছি? রাকিব ভাইয়া আমাকে সব বলেছে। আর হ্যাঁ, তোমার ভালোবাসতে হবে না, আমার ভালোবাসা দিয়ে আমাদের জীবন ভরিয়ে দেব। আর তোমার রাগটাকেও ভালোবাসার রূপ দান করব, দেখে নেবেন। এবার কথা না বাড়িয়ে একটু জড়িয়ে ধরো না ভাইয়া, প্লিজ। ভাইয়া আর কথা না বাড়িয়ে আমাকে খুব শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আর বলল, পারবি সারা জীবন আমার রাগটাকে ভালোবেসে আমার পাশে থাকতে? খুব পারবো। আচ্ছা ভাইয়া, একটা আবদার করব, রাখবে প্লিজ? বল। একবার বলো না, তোকে ভালোবাসি শিশির, প্লিজ একবার বলো। পাগলি, খুব ভালোবাসি তোকে শিশির, খুব ভালোবাসি। তাই তো তোকে কারোর সাথে ছবি দিতে পারি না। তোকে কারোর সাথে কথা বলতে দেখলে মাথায় রক্ত উঠে যেত। খুব রাগ হতো তোর ওপর যখন অন্য ছেলেদের সাথে কথা বলতি, ফেসবুকে কারোর সাথে কথা বলতি, খুব রাগ হতো। তাই তো তোর আইডিটাই নষ্ট করে দিয়েছি। তার মানে সেদিন তুমি আমার আইডিটা নষ্ট করেছো? আর কিছুই বলতে পারলাম না। ভাইয়া আমার ঠোঁটে নিজের ঠোঁটটা বসিয়ে দিল, তারপর বিছানায় শুয়ে দিল। 1 মিনিট, আপনারা এখনো চেয়ে চেয়ে কি দেখছেন? হ্যাঁ, শুভ্র শিশিরের বাসর ঘরে উকি না দিয়ে নিজেরাই বিয়ে করে নিন। টাটা। সকালে ঘুম থেকে উঠে নিজেকে শুভ্র ভাইয়ের বাহুডোরে আবিষ্কার করলাম। ঘুমন্ত অবস্থায় ওনাকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। নিজেকে আর সামনে রাখতে পারলাম না। ওনার ঠোঁটের নিচের তিলটাতে একটা উম্মা দিলাম। তখনই শুভ্র ভাইয়া বলে উঠল,
সিসির বউ আমার সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাতে দে। বলে জড়িয়ে ধরলেন। ওনার কথায় খুব লজ্জা পেলাম। তার মানে উনি জেগেছিলেন। ইস, নিজের উপর নিজেরই খুব রাগ হচ্ছে। এত চিন্তা করতে হবে না, আমি তো তোর স্বামী, যত ইচ্ছা আদর করতে পারিস। এবার চুপ থাক আর ঘুমাতে দে। একটু পর উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি খালামণি রান্না করছে। আমি খালামণিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি ঘুম ভাঙলো? কি রান্না করো? অনেক কিছু। শুভ্র কি করে? ওঠে নাই এখনো? না, তোমার ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে। যা, এই চাটা তোর বরকে দিয়ে আয়। খালামণি, আগে আমাকে কিছু খেতে দাও, ক্ষুধা লেগেছে। ওই খালামণি কি রে? মা বল, মা। না, খালামণিটাই বেশ। ভালো। আমি কে যে আমাকে মা বলে ডাকবি? আমি তো তোর কেউ না, আপন হলে ঠিকই মা বলে ডাকতি। এই তো এবার ড্রামা শুরু করে দিলে। আচ্ছা যাও, মা বলে ডাকবো। এবার খেতে দাও না গো মা। আগে শুভ্রকে চাটা দিয়ে আসেন, তারপর সকলে একসাথে খাবো। ওই ভাইয়া ওঠ। ওই ওঠো বলতেই এক টানে বিছানায় নিয়ে জড়িয়ে ধরে খালি মুখ গুজে দিল। এটা কি হলো? ওঠো না প্লিজ, আমার খুব ক্ষুধা লাগছে। আমি আছি তো বলে ঠোঁট দুটো দখল করে নিলাম। আমিও তার ডাকে সাড়া দিলাম। একটু পরে, কিরে, সারা রাতেও লজ্জা ভাঙাতে পারলাম না। এই তোমার মুখে কিছুই আটকায় না, ছাড়ো, দরজা খোলা, যে কেউ চলে আসবে। শুভ্র ভাইয়া আরো জড়িয়ে নিল নিজের সাথে। তাতে আমার কি, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, বুঝলি? আচ্ছা শুভ্র ভাইয়া, তুমি তো আমাকে এতটুকু দেখতে পারতে না, তাহলে কখন এত ভালোবাসলে? পাগলি, হ্যাঁ এটা সত্যি। প্রথম প্রথম তোকে আমি দেখতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে খারাপ লাগাটা ভালোবাসা হয়ে গেছে। আর এটা বুঝতে পারলাম যখন তুই ক্লাস 9-এ পড়িস, মনে আছে তোর? তখন তোর খুব জ্বর হয়েছিল, বাবা মা নানু বাড়ি ছিল, বাড়িতে তুই আর আমি ছিলাম। তখন তুই জোরে কান্না করেছিলি, বিশ্বাস কর নিজেকে তখন পাগল পাগল লাগছিল। কি করব, অত রাতে কিছুই মাথায় আসছিল না। অনেক রাত পর্যন্ত তোর মাথায় জলপট্টি দিলাম, তাতে কিছু হচ্ছিল না। তুই শীতে কাঁপছিলি। তখন হঠাৎ বিছানায় শুয়ে তোকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছিলাম। সকালে তুই ওঠার আগেই আমি উঠে পড়ি, যেন তুই কিছু বুঝতে না পারিস। তারপরেই বুঝতে পারলাম আই মিন লাভ উইথ ইউ। তারপর থেকে তোকে চোখে চোখে রাখতাম, তোর ধারের কাছেও কাউকে আসতে দিতাম না। এতই যখন ভালোবাসো তাহলে এত কষ্ট দিলে কেন? সত্য বলতে আমি নিজেও জানি না কেন এমন করতাম। আচ্ছা বাদ দে, আর করবো না। এখন শুধু ভালোবাসবো আর আদর করব। সকালে নাস্তা করে সকলেই কাজে লেগে পড়ল, কারণ আজকে আমাদের বউ ভাত। এইভাবেই কেটে গেল অনেকগুলো দিন। এখন শুভ্র ভাইয়া খুব বিজি থাকে তার কাজ মানে আমার সতীনকে নিয়ে। তবে এত চাপের মাঝে কখনো আমার খেয়াল রাখতে ভোলেননি। আমাদের বিয়ের প্রায় 2 বছর হলো। কদিন হলো শরীরটা ভালো লাগছে না, তাই আজ বাড়িতে কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে গেলাম। আর জানতে পারলাম আপনারা মামু আর খালামণি হচ্ছেন, আর আমার শুভ্র ভাইয়া হচ্ছে বাবা। কি খুশি লাগছে বলতে পারবো না। রাতে শুভ বাড়িতে ফিরতে অনেকটা রাত করলো। এসেই আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে শুয়ে পড়লো। কি করছো? হ্যাঁ, মাত্র তো এলে, যাও আগে ফ্রেশ হয়ে নাও। একটু পরে। খুব ক্লান্ত লাগছে, আগে ক্লান্তিটা দূর করে দাও, একটা পাপ্পি দিবা, তাহলে যাব। সবসময় ফাজলামো ছাড়ো আর ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাতে শুয়ে আছি শুভ্রের বুকে। এই স্থানটা যেন খুব নিরাপদ। এখানে কোনো ভয় নেই, চিন্তা নেই, আর আমি থাকতে পারি সারা জীবন। ওই একটা কথা বলতাম। বলো। আমার বউ একটা কেন, 1000টা বলো। আমি হালকা উঠে শুভ্রর কানে কানে বললাম, আমি মা আর তুমি বাবা হতে চলেছ। কথাটা শুনে শুভ্র লাফ দিয়ে শোয়া থেকে বসে পড়ল। কিছু সময় আমার দিকে চেয়ে থেকে বলল, সত্যি? খুশিতে উনি পাগলের মতো লাফালাফি করছিল। সামিয়া শোনো, আমি কিন্তু এবার মারবো তোমাকে। এত ফাজিল হয়েছে কেন? হ্যাঁ ও তিতার, আমাকে বাতাও,
তোমার ছেলের বউ হামালে থেত করে দেবে। ওই শিশির, একদম এদিকে আসবি না বলে দিলাম। আমার দিদি ভাই খুব ভালো, ও একটুও দুষ্টু ন, ওকে? তাই ওকে মারার কথা ভুলে যা। তখনই শুভ্র হাজির হলো। বাবাকে দেখে মেয়ে দৌড়ে বাবার করে উঠল। স্বামীয়া মা আমার কি হয়েছে? মামনি বকছে কেন? দেখো না বাবাই, আমি কিচ্ছু করিনি, শুধু বলেছি আজ স্কুলে যাব না। আর মামুনি আমাকে বকছে, আজ আমরা ঘুরতে যাব। ও এ ব্যাপার, ওকে আজ আমরা ঘুরতে যাব। যাও তুমি রেডি হয়ে নাও। তোমাদের যা মন চায় তাই করো, আমি কিছুই বলবো না। আমার কথা কি কেউ শোনো তোমরা? বলে রুমে চলে আসলাম। শুভ্রও পিছু পিছু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, পাগলি এত রাগ করো কেন? স্বামী তো ছোট, বলেই আদর করতে লাগলো। তখনই স্বামী এসে হাজির। বাবা তুমি খুব পচা, তুমি মামুনিকে আদর করো, আমাকে একটুও করো না। ওলে বাবারে, তাই নাকি? বলে স্বামীর কপালে একটা চুমু দিয়ে দিলাম, সাথে সাথে আমাকে রিটার্ন দিয়ে দিল। হ্যাঁ, স্বামীয়া আমার আর শুভ্রর মেয়ে, খুব দুষ্টু। এইভাবেই আমাদের সুখে দুঃখে দিন কাটছে। আমরা খুব ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদে টানলাম, টাটা।